Estamos en espeso país para silenciar. পার্টি পলিটিক্যাল পার্টি এই প্রথম এডিসির মধ্যে এবার লিডার আপনারা সবাই জানেন রিজার্ভ সিটে যেখানে জনজাতি অধ্যুষিত এলাকা সেখান থেকে দাঁড়ানোর ক্ষমতা নেই ওনার মনোনয়ন দেওয়া হয়েছে ওনার সমর্থনে আমরা এখানে এসেছি আইটিনি স্টেট কনভিনার চন্দন দেবনাথ মহাশয় খুব ভাষণ দেন নানা রকম কথা বলেন কালকেও আমি দেখছিলাম ওনার কথা সবাইকে এবং আমাদের যে মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকাল রাজনীতি কত ধরনের যে রাজনীতি আজকাল খুব দেখি আমি এখন দেখি যে মানুষের সাথে সম্পর্ক কমে গেছে এখানে এসে রিজার্ভ সিটের মধ্যে দাঁড়ানোর ক্ষমতা নাই আমাদের যিনি এখন অপোজিশন লিডার আপনারা সবাই জানেন রিজার্ভ সিটে যেখানে জনজাতি অধ্যুষিত এলাকা সেখান থেকে দাঁড়ানোর ক্ষমতা নেই ওনার এখানে এসে আজকে যেখানে আনরিজার্ভ সিট রিজার্ভ সিটে ক্ষমতা না আনরিজার্ভ সিটে সেখানে এসে দাঁড়িয়ে উনি জিতেছেন খুব অল্প ভোটে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে সাধারণ মানুষ তো ওনার বক্তব্য শোনার জন্য যায় না তো সেখানে সোশ্যাল মিডিয়াতে আজকাল খুব ভাষণ দেন নানা রকম কথা বলেন কালকেও আমি দেখছিলাম ওনার কথা কি বলছিলেন উনি যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এই বক্তব্যতে আমি হাসব না কাঁদব না চুপ করে থাকবো বুঝতে পারছি না তো সোশ্যাল মিডিয়াতে তো আর সাধারণ মানুষের সামনে নেই তাহলে সোশ্যাল মিডিয়াতে যা খুশি বলা যায় এবং উনি বলছেন কি বলছেন যে মুখ্যমন্ত্রী মনে হয় পলিটিক্যালি ব্যানক্রাফটি এর জন্য বলছেন বক্সনগরের এক ঘটনা বিধানসভায় যখন উনি উঠালেন আমরা বললাম যা আইন আছে আইন অনুসারে কাজ হবে এবং সন্তুষ্ট আমাদের প্রশ্নের উত্তরে ওনাদের প্রশ্নের উত্তর যখন আমি দিলাম আবার কালকে এর বাকিটা বলেনি কি আমি বলেছিলাম কি বলেছিলাম আপনারা তো বলছেন বক্সনগরে সরকারি জমি দখল করে নিয়েছে কাউরা কিন্তু আপনাদের অমরপুরের যে আপনাদের পার্টি অফিস সেই পার্টি অফিসের 4 ভাগের 3 ভাগই বলতে গেলে এই গভর্নমেন্টের জায়গার মধ্যে আপনারা উঠিয়েছেন এবং সেটা আমি পড়েছিলাম আপনারা হাইকোর্টে গেছেন হাইকোর্টে বাতিল হয়ে গেছে এবং আমার যে এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন আমাদের এবং আমাদের এমএলএ আছেন ওনারা সবাই চিৎকার করলেন যে কি জানি বলে বুলডোজার দিয়ে উনাদের এই যে পার্টি অফিসটা ভেঙে দিন আমি বললাম যে ঠিক আছে আমরা তো একটু চিন্তা ভাবনা করছি তো উনারা নিজেরাই এমন সব কথাবার্তা বলেন তো ব্যানক্রাফসি কোনটা আজকে উনারা প্রায়ই বলেন যে আমরা নাকি এখন যে মোথার সাথে নাকি আমরা নাটক করছি কংগ্রেসও বলে আমরা গট আপ খেলছি আর উনার সময়ে যখন বিধানসভায় উনি দাঁড়িয়েছিলেন সেখানে মথা কোনো ক্যান্ডিডেট দেয়নি কিন্তু মনে আছে তো কোনো ক্যান্ডিডেট দেয়নি তো কে গট আপটা করেছে আর উনি এখন বলছেন আমরা নাকি মোথার সাথে গট আপ গেম মানুষকে বোকা বানানোর জন্য যা যা মানে মুখের শব্দের অস্ত্র আছে এবং গতানুগতিক এইগুলো কিন্তু ওনারা বলে থাকেন কংগ্রেসের কথা বলে তো লাভই নেই একটা শৃঙ্খলার সাথে আমি বলবো একটা উচ্ছৃঙ্খল পার্টি যদি থাকে তার নাম কংগ্রেস পার্টি শৃঙ্খলার সাথে উচ্ছৃঙ্খলতা করে কিন্তু খুব শৃঙ্খলার সাথে আপনারা দেখেছেন এইবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সারা পৃথিবীর
যারা বিশিষ্ট জনেরা, যারা ইনভেস্টাররা এসেছিলেন দিল্লিতে, আমিও সেখানে গিয়েছিলাম। সেখানে কংগ্রেসের এই রাহুলজি কি করলেন, সেই কিছু যুবককে পাঠিয়েছেন জামা টামা খুলে, সেখানে আপনারা সবাই দেখেছেন। আর এমন পেটুনি পিঠেছে সবাই মিলে, সাধারণ মানুষ, আপনারা অদ্ভুত। এবং সারা পৃথিবী যেখানে মোদিজি জিন্দাবাদ বলে, মোদিজি যা কাজ করছেন, সারা ভারতবর্ষে সবাই আজকে বলছে যে মোদিজি যেভাবে চলছেন দেশকে শক্তিশালী করার, সেই জায়গায় আজকে এই দেশকে যাতে নতজানু করা যায় তার ব্যবস্থা কংগ্রেস করছে। বিদেশে গিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। আমরা সবাই জানি যখন এই সার্জিক্যাল স্ট্রাইক হয়, এয়ার স্ট্রাইক হয়, তখন এই রাহুলজি কি বলেছেন, প্রমাণ লাগবে, প্রমাণ দিতে হবে করেছেন কিনা। তখন এক ব্যক্তি বললেন, অনেকেই বলেছেন যে নেক্সট টাইম আর্মিকে বলতে হবে, এয়ারফোর্সকে বলতে হবে, যখনই এই ধরনের এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক হবে ওনাকে যেন নিয়ে যায় এবং ওখানে এই এয়ার স্ট্রাইক আর সার্জিক্যাল স্ট্রাইক করে ওনাকে রেখে আসতে হবে ওখানে, তাহলেই উনি প্রমাণ পাবেন, এছাড়া প্রমাণ দেওয়া হবে না। এক্স্যাক্টলি সেম এই অপারেশন সিন্দুরের সময় একই ঘটনা। এত বড় ঘটনা ঘটলো 26 মিনিটে 26 জন আমাদের নিরীহ বোনদের, মেয়েদের সামনে তাদের হাজবেন্ডদের গুলি করে মেরেছে এবং সেখানে ধর্ম দেখে দেখে তাদেরকে গুলি করে মেরেছে। প্রধানমন্ত্রীজি কি বলেছেন, পাটনার যে গান্ধী ময়দান সেখান থেকে বলেছেন, আর আমাদের এত বিশ্বাস ছিল আর খালি ভাবতাম কখন হবে, मैं किसी को छोड़ूंगा नहीं। আর 100 কিলোমিটার ভিতরে ঢুকে 26 জন নিরীহ পর্যটকদের মারার কারণে 26 মিনিটে 8টা থেকে 9টা সেই পাকিস্তানের যে টেররিস্টের যে ঘরগুলো, এদের আস্তানাগুলো ধূলিসাৎ করে দিয়েছে। এর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আমরা এরকম একজন নরেন্দ্র মোদীজি আমাদের গার্জিয়ান পেয়েছি। কোভিডের সময় কি হয়েছে আপনারা সবাই জানেন, কি অবস্থাটা ছিল করোনার সময়। এবং উনি বলেছেন যে আমরা ইন্ডিয়ার মধ্যেই আমরা এই অ্যান্টিভাইরাস আমরা বের করব, এবং করেছেন। সমস্ত যারা বৈজ্ঞানিকরা আছেন তাদেরকে উনি উদ্বুদ্ধ করেছেন। 8 থেকে 9 মাসের মধ্যে এই ভ্যাকসিন শুধু ভারতবর্ষের এখানে যারা আছেন এমন কোনো ব্যক্তি নেই যাকে ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়া হয়নি। আমাদের সবাইকে দিয়েছেন, বাঁচিয়েছেন। এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা আর জীবনে কোনোদিন বাড়ির বাইরে বেরোতে পারবো কি পারবো না এরকম মনে আছে তো। মাস পরে আমরা ভুলে যাই কিন্তু অনেক জিনিস। এবং শুধু ভারতবর্ষে না, আরো 100টার দেশের মধ্যে উনি আবার এই ভ্যাকসিন পাঠিয়েছেন। এটাকে নিয়েও অনেক রকমের এই ভ্যাকসিন, এটা মোদি ভ্যাকসিন নাম দিয়েছে, আপনারা সবাই জানেন। এইবারও যে ওয়েস্ট এশিয়ার মধ্যে যে প্রবলেম হয়েছে, হরমুজের যে প্রবলেম, এটা নিয়েও কত সমস্যা। কবে তেল থাকবে না এখানে, কবে এখানে ডিজেল আসবে না। তো এই অবস্থার মধ্যে আবার একটা অসাধু ব্যবসা যাতে কেউ না তৈরি করে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছেন। আমাদের পার্টিও সেভাবে কথা বলেছেন। আপনারা দেখেছেন যে কোথাও কোনো রকম অসাধু ব্যবসার কোনো এবং সুবিধাই করতে পারেনি। আগে এগুলো হতো। শুধু তাই নয়, এই যে কন্টিনিউয়াস এই যে র পেট্রোলিয়াম পদার্থ, সেইগুলো আজকে ভারতবর্ষের জন্য খোলা আছে, হরমুজ থেকে নিয়ে আসে এবং অন্যান্য অনেক দেশ থেকে। অনেক আমাদের এই যে ব্যবস্থাপনা, এই যে ডিপ্লোমেসি মাননীয় প্রধানমন্ত্রীজি রেখেছেন, তো সেই জায়গায় আজকে আমরা কিন্তু একটা খুশির বাতাবরণে আমরা আছি। সব জায়গায় যায়, আপনার বাড়িতেও একজন ভালো গার্জিয়ান যদি থাকে বাড়িরও কিন্তু উন্নয়ন হয়। আজকে দেশের উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। আমরা নিশ্চিন্তে থাকি যে না, উনি কিছু না কিছু করবেন, এবং সেটাই উনি করে দেখালেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মথা কি মথা, আজকে যেখানে যাই সেখানে গিয়ে দেখি। এবারও আমি একগঞ্জে গেলাম, সে আসারাম বাড়িতে, সেখানে সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে। যেখানে যাই, গতকালও একই অবস্থা ঢাকার জলার মধ্যে। এবং আমি বলেছি আমাদের যিনি যাকে দাঁড় করিয়েছি যে তোমার জন্য ভালো হয়েছে,
এই যে ওরা বন্ধ করে দিয়েছে, বন্ধ করা খুব ইজি। আমরা যদি 4-5 জন কালকে আগরতলায় বলি যে মুখ ব্যক্তি আসবে কালকে থেকে সব বন্ধ, তো মানুষ তো বন্ধ করে দেবে, মানুষ তো ভয় পায়। কিন্তু ভয় পেতে পেতে একটা টাইম আসবে যে না, আমি বন্ধ করব না। এই বিশ্বাসটা আমরা মানুষের মধ্যে তৈরি করতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের পার্টি, আমরা এই বিশ্বাস এবং এই যে কারোর পেটের মধ্যে লাথি মেরেছে দিন আনা দিন খায় ব্যক্তিদের, এই ভোটগুলো আমাদের যে ক্যান্ডিডেট, আমি বলেছি তোমার লাভ হয়েছে এবং তুমি এই ভোটগুলো পাবে। হয়তোবা ওরা মথাকে দিত, কারণ ওনাদের যে কাজ হচ্ছে জাতিগত সুরসুরি দিয়ে, ওনাদের তো আর কিছু নেই, কোনো ফিলোসফি নেই। থানসা করছে আর থানসার পেটেই লাথি মারছে, থানসার ব্যক্তিদেরই মারছে। কালকে আমি একজন আমাদের ক্যান্ডিডেট ওনার বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে ওর মাথায় আপনারা সবাই দেখেছেন যে হেড ইঞ্জুরি হয়েছে। ওনার ছেলে মেয়েরা আমার সাথে কথা বলে স্যার এটা কি ধরনের থানসা, আমি তো বুঝতেই পারছি না। আমরা স্যার আই ট্রাস্ট ইউ বলছে, এবং বলছে কি ওখানে যখন গন্ডগোল হচ্ছিল বাজারে, ওখানে বাঙালিরা আরো 8-10 জন ছিল, তাদেরকে বাঙালিরা শাটার ফেলে তাদের ঘরের ভিতর, বলে ওখানে তো বাঙালি হয়ে আমাদের যারা জনজাতি তাদেরকে বাঁচাচ্ছেন। আমি বলি এবার বুঝেছেন তো আপনারা, আমরা এইরকম থানসা চাই যেখানে জাতি, বাঙালি, জনজাতি এবং মণিপুরি এবং যারা মাইনরিটি সবাইকে নিয়ে আমরা একসাথে আমরা থাকতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আজকে অনেক কথা এর আগে হয়েছে, বক্সনগরের যে ইলেকশন হয়েছিল সেখানেও নানা রকম কথা হয়েছে যে মুসলমানরা তোমাদের বিজেপি আসলে মুসলিমদের এখান থেকে তাড়িয়ে দেবে। হয়েছে এরকম ঘটনা? হয়নি তো। এইভাবে একটা মিথ্যা একটা বাতাবরণ তৈরি করে এরা চেষ্টা করছে। আমি তো এখন আজকাল মোথা পার্টির একটা নাম দিয়েছি। মোথার পার্টির কিরকম, ওনারা বলছেন মুখ্যমন্ত্রী আমাদের ফাইট কি, আমাদের লাস্ট ফাইট কি ফাইট, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের ফাইট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার বিজেপির সাথে কোনো ফাইট নেই, বিজেপির সাথে ফাইট নেই। আরে তাহলে কার ফাইট? মুখ্যমন্ত্রী কোথাকার? বিজেপির। তো অদ্ভুত না, এটা মানুষ বিশ্বাস করবে না? আমার দিল্লির সাথে। আবার আমাদের মধ্যে ওই হঠাৎ করে প্রণজিৎ বাবুর নাম নেবে। प्रणजीत बाबू बहुत अच्छा आदमी है, रतनलाल नाथ बहुत अच्छा आदमी है, हमारा प्रणजीत सिंह राय प्रणजीत बाबू बहुत अच्छा है, सुशांत बाबू अच्छा है। माने এটাও কিন্তু এই চালাকি, অতি চালাকি। মানে আমি যদি এগুলো বলি তো প্রণজিৎ বাবু মনে মনে বলবেন ভাই আমাকে তো ভালো বলে, দরকার কি ওর এগেনস্টে বলা। এটা কিন্তু চালাকি, আর কিচ্ছু না। এই চালাকি করতে করতে আর অতি চালাকি কি হয়, গলার দড়ি হয় একটা, বলে না? তো এই চালাকি করতে করতে, এই থানসা করতে করতে থানসাদের মারছে। এটা মানুষ এখন বুঝে গেছে নিজেদের পায়ের নিচে জমি কিন্তু আস্তে আস্তে চলে গেছে। বন্ধুগণ, আমার মায়েরা, বোনেরা এখানে আছেন, মেয়েরা আছেন, আপনাদের জাগতে হবে, বুঝতে হবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একমাত্র প্রধানমন্ত্রী, যখন উনি আসেন, আসার পরে জনজাতিদের উন্নয়নের কথা উনি বলেন, এটা বুঝতে হবে। কারণ আমাদের রাষ্ট্রপতিজি কে একজন জনজাতি মহিলা, তাও আবার কি একদম অজগায়ের থেকে, দ্রৌপদী মুর্মুজি। আমাদের জিষ্ণুবাবু যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, উনাকে কি করেছেন? আজকে এত বড় একটা রাজ্যের, তেলেঙ্গানার মতো রাজ্যের, যেটা ত্রিপুরার ইতিহাসে হয়নি, সেখানে উনাকে গভর্নর বানিয়েছেন। এখন তো আরো প্রমোশন, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়ে দিয়েছেন। ভাবুন একবার, আমাদের এই বিজেপি নাকি সবসময় জনজাতি বিদ্বেষী। কোনো একটা কাজ আপনাদের সামনে দেখাক যে আমরা এই মহৎ কাজটা এডিসির মধ্যে করেছি। লুট সমস্ত জায়গায়, পুরো এডিসি এলাকার মধ্যে যত ফান্ড, এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন, ফিনান্স মিনিস্টার, উনি জানেন ফান্ডের হিসাব নেই, কিচ্ছু নেই। সমস্ত জায়গায় আমরা দেখেছি কোনো ইউসি দেয় না। কোনো রকম কথা বললে খালি বলে টাকা নাই, টাকা নাই, কি রাং নাই, রাং নাই।
রাং নাই তো রাংগুলো যে আমরা পাঠাই, রাংগুলো কোথায়? এখন বলছেন যে আমরা খুব গরিব। গরিব হলে আমি এতদিন ধরে এত বড় পার্টির আমি লোক, তাহলে একটা সব সময় আমি রেলে আমি যাতায়াত করি, আমি ট্রেনে যাতায়াত করি, বাধ্য হয়ে আজকে দুদিনের জন্য খালি উনি আজকে 4 দিন ধরে হেলিকপ্টারে চড়েন, তাহলে রাং কোথায় পান? রাং কোথায় পান? সব জানি আমরা। আপনাদের দেখবেন সারা ত্রিপুরাতে আমি ঘুরেছি, সবচেয়ে বেশি ফ্ল্যাগ উনাদের, পোস্টারও উনাদের বেশি। আমরা যাও 2-4টে ফ্ল্যাগ দেই, এইগুলো রাতের অন্ধকারে তুলে ফেলে। এবং এর জন্য আমি নাম দিয়েছি, তিপ্রা মথা পার্টির নাম দিয়েছি তিপ্রা মারপিট পার্টি। আর এত মিথ্যা কথা বলে আবার এইভাবেও যদি বলেন তিপ্রা মিথ্যা পার্টি। এবং আমি এবারের ইলেকশনের পরে আমার যেতে হবে ওয়েস্ট বেঙ্গলে। টিএমসির একই অবস্থা, টিএমসি আর টিএমপি একই মুদ্রার এই পিঠ আর ও পিঠ। আর টিএমপি ওখানে একই কাজ করেন, গণতন্ত্রের কণ্ঠ রোধ করেছেন, সেখানেও মারপিট, গুন্ডামি, বুথ দখল। এখানেও কিন্তু সাবধান, এই চেষ্টা খুব কলা কৌশল করছেন। আমি এখনো যারা ছোট ছোট ছেলেরা আছেন, এক একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন উপাদানের সৃষ্টি করেছেন, বসে থাকেন দিন রাত, তাদের ব্যবস্থাপনা সমস্ত লজিস্টিক সাপোর্ট দেয় এবং খাও দাও, আর যখনই বলবো মালপত্র নিয়ে বেরিয়ে যাবে আর ওকে মারো তেমুক করো, এই কালচার শুরু করে দিয়েছে। আরে বন্ধুগণ, 35 বছর সিপিএম এত বড় শক্তিধর ছিল, আমরা সবাই ভাবতাম সিপিএমকে এখান থেকে হটানো যাবে না। আর সেই সিপিএমকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা পৃষ্ঠা প্রমুখরাই তাদেরকে উৎখাত করে ফেলে দিয়েছে। আর এটা তো কিচ্ছু না আমাদের কাছে, আমাদের কাছে কিচ্ছু না। এখনো কি বলছেন, এক একজনকে বলেন, দিল্লির সাথে আমার কথা হয়ে গেছে, সব কথা আছে, সব ঠিক আছে, নো প্রবলেম। আর মানুষকে বিভ্রান্ত করা, কোনো বিভ্রান্তির বিষয় নাই, ডিসিশন হয়ে গেছে, আমরা একাই নড়বো, একাই আমরা লড়ছিও। এবং এইবার পিপ্রামতা, এখানে একটা লেখা আমি নিয়ে এসছি, খুব সুন্দর একটা লেখা, হয়তোবা আপনারা যারা আছেন, যে ময়া ওইকারি দাতি দাতি ফাইদি 12 তারিখের পরে মথা তংরাক। ঠিক আছে, কথাটা আবার পড়ব, মথা ইয়া করো দাতি দাতি ফাইদি 12 তারিখের পরে মথা তংরাক। শেষ, খবরও পাবেন না মথার। আমি বললাম তো এরকম আঞ্চলিক পার্টি বহুত হয়েছে। আপনারা কিন্তু ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বন্ধুগণ, পার্মানেন্ট সলিউশন হবে, পার্মানেন্ট সলিউশন হতে যাচ্ছে এডিসির মধ্যে। যদি আপনারা সবাই মিলে, এখানে যারা আছেন শুধু তারা নয়, বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মানুষের কাছে আপনারা দিয়ে আত্মীয় স্বজন যারা যেখানে আছেন বলবেন যে এইবার মথাই, আর এখানে যদি আমরা কিছু নাও করি, এবার মথাকে চলে যাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না বন্ধুগণ। কারণ যে ধরনের কাজ ওনারা করেছেন, এই কাজের জন্য ওনাদের মাসুল দিতে হবে। কিন্তু মিথ্যার আশ্রয়, মিথ্যার আশ্রয় রোজই। এখন এই ফান্ডিং কোথার থেকে আসে এই খবরও আমার কাছে আছে, ভাবছি আমাদের কাছে খবর নেই, সব খবর আছে। তা আমরা আমাদের মতো কাজ করি, আমাদের মানুষের জন্য কাজ করতে হয়। আমরা যদি আমি একের পর এক কথা বলি, এখানে আপনারা শুনে আপনারা খুশি হবেন যে এই যারা আমাদের বিভিন্ন স্কিম আছে, এই বিভিন্ন স্কিমের জন্য আমরা সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে অফিসার দিয়েছি, টিসিএস সমকক্ষ। তাদের কাজ কি, যতগুলো সেন্ট্রাল স্কিমগুলো আছে এই জনজাতিদের জন্য এবং স্টেট স্কিমগুলো আছে, শুধু তারাই এগুলো দেখবে। তাহলে জনজাতিরা এমনিতেও তো খুব খোলা মনের উদার ব্যক্তি, তারা গিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে যায়। আমরা ডিসিশন নিলাম যে শুধুমাত্র তারাই জনজাতিদের কাজ করবে এবং তাদের স্কিমগুলো প্রপারলি হচ্ছে কিনা সেই কাজটা আমরা করলাম। সমাজপতি, সমাজের জন্য কাজ করে আমাদের সরকার আসার পর
আমরা সমাজপতিদের 2000 টাকা করে আমরা দিয়েছি। এইবার আমরা এসে কি করলাম, 2000 টাকা উঠিয়ে দিয়েছি। ক্যাপিং ছিল যে কেউ যদি সমাজপতিদের কেউ চাকরি করে বা যদি কোনো দেখা যায় যে কেউ পেনশন পাচ্ছে তাদের দেওয়া হতো না, আমরা উঠিয়ে দিলাম। উঠিয়ে এই যে 19টি জনজাতি গোষ্ঠী, তার মধ্যে সমাজ ব্যবস্থা কিন্তু সবাই নেই। সেখানে দেখা গেল মাত্র 13টার মধ্যে, আগে 10টা ছিল, 13টা হয়। আমরা বললাম যে না, আমরা 19টি জনজাতি গোষ্ঠী তাদেরকে দেব, এবং আরও যারা জনজাতি গোষ্ঠী আছে প্রায় 40টার উপরে, তাদেরও খুঁজে বের করবার জন্য আমি বলেছি, এবং সবাইকে 5000 টাকা করে দেওয়ার জন্য আমি সেখানে আমরা ডিসিশন নিয়েছি বন্ধুগণ। বলছে জনজাতি বিজেপি জনজাতি বিরোধী। তো আজকে আমার মনে হয় আজকের এই যে ইতিহাস আপনারা সৃষ্টি করতে যাচ্ছেন, সেটা কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু আপনারা সাক্ষী হয়ে থাকবেন নেক্সট জেনারেশনের জন্য। আজকে আমাদের সরকার 2018-তে এসছে, 2019 থেকে 2026 কতজন পদ্মশ্রী উপাধি পাইছেন? 8 জন জনজাতি বিশিষ্ট ব্যক্তিরা, তারা কিন্তু আজকে এই যে পদ্মশ্রী উপাধিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। একের পর এক জনজাতিদের উন্নয়নের কথা বলেন, টাকা দেয় না, ঠকায় ঠকায়। আরে ওই টাকার হিসাব কই? 2024-25 অর্থ বছরে এখানে প্রণজিৎ বাবু আছেন, এবং প্রমাণ দিয়ে আমরা বলতে পারবো। বলে চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ? আসক ডিবেটে আমরা জনজাতি অধ্যুষিত এলাকা এবং আমরা এডিসিএল উন্নয়নের জন্য আমরা কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে আমরা 49.06% আমরা দিয়েছি। এবার 25-26 অর্থ বছরে আমরা 40%-এর উপরে দিতে যাচ্ছি বন্ধুগণ। তাহলে এই টাকাগুলো কোথায়? আমার কালকে এত দুঃখ লাগলো, আমি জিরানিয়ার দিকে, এখানে সিমনার দিকে আমি কালকে রোড শো করছিলাম। যারা ক্যান্ডিডেট আমাকে বলছিলেন, এই দেখুন, এই যে ওনারা তৈরি করেছেন কি, এই যে আমাদের রাবার প্রক্রিয়াকরণের জন্য যে সেন্টার, স্মোক হাউস, তার জন্য। আপনারা শুনলে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, মানে আমি বললাম ফটো তুলে আপনারা পাঠান, মানে প্লাস্টিক দিয়ে, প্লাস্টিকের ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে তৈরি করেছে। আমি বললাম ফটো পাঠান। এই তো অবস্থা, চারিদিকে দুর্নীতি দুর্নীতি। আর আমরা 140 কোটি টাকা, আজকে 1400 কোটি টাকা, 1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি। কি? শুধু তিপ্রাসাদের উন্নতির জন্য, তাদের রাস্তাঘাট, স্কুল ইত্যাদি তাদের উন্নতির জন্য। শুধু জনজাতি 1700 কোটি টাকা নিয়েছিলেন, এবং সেটাও আজকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে, সেখানে আমরা যে এলিমেন্ট প্রজেক্ট, সেখানে আমরা খরচ করেছি। জাইকা প্রজেক্ট বলুন জনজাতিদের জন্য, ইন্দো জার্মান কোলাবোরেশনের যে প্রজেক্ট আছে জনজাতিদের জন্য, আর বলছেন জনজাতিদের জন্য খালি থানসা বলে, আর থানসাকে মেরে এখন তো আবার নতুন নতুন বলছে, দালালও বলছে অনেককে। আরে তুমি তোমার লোককে তুমি ধরে রাখতে পারবে না। যে কেউ যে কোনো পার্টিতে যেতে পারে, যেখানে যখন যা খুশি। আমরা তো তার মধ্যে বলছি না। আপনারা কোথায় ছিলেন আগে? আপনারা তো অনেক পার্টি করেছেন, উইলা পার্টি, কি কি পার্টি নাম আছে না, পুইলা জাতি, এমুক পার্টি, কংগ্রেস পার্টি করে টরে। তাহলে এখন যদি কেউ ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে, তাকে দালাল বলে। তাহলে আপনারা কি, যে পার্টি থেকে আপনারা আসেন, তা আপনাদেরকে কি বলবে? এবং একটা আঙ্গুল দেখানোর আগে আগে চিন্তা করতে হবে, 4টা আঙ্গুল আপনার দিকে কিন্তু আছে বন্ধুগণ। এগুলো দেখে না, ধার ধারে না, কোনো আইনেই মানে না। এখানে বিশ্রামগঞ্জে এখন নতুন আরেকটা টেকনিক, যে ডিসি এলাকা লে যা রায়। আরে কারোর ক্ষমতা আছে কোনো অফিসারের যে ডিসি এলাকা নগর পঞ্চায়েতে নিয়ে যাবে? অমরপুরের কথা বলছে, বসে বসে খালি মিথ্যাচার, কিভাবে বিভ্রান্ত করা যায়। গেল বিশ্রামগঞ্জে, অফিসার বললেন যে এইভাবে, যখন দেখলেন এখানে সুবিধা করতে পারেননি, সোজা চলে গেলেন। কিন্তু মানুষকে বিভ্রান্ত করতে অনেক সুবিধা। এবং জনজাতি ভাই বোনদের, এরা এই যে হাতি চড়ে, ঘোড়া চড়ে, এই ধরনের ব্যক্তি যারা আসেন, তাদেরকে, যারা গরিব, যারা কৃষক, যারা যুবক, তাদেরকে ভুল বুঝাতে খুব সুবিধা। আমাদের এই হাতি
দিয়ে আর ঘোড়া দিয়ে আসার ব্যক্তি আমাদের দরকার নেই। আমাদের এডিসি চালাবে কি ধরনের ব্যক্তি? জুম চাষের ব্যক্তি চালাবে। আমাদের এখানে কৃষক যারা, এই জনজাতি কৃষক তারা চালাবে, মা বোনেরা চালাবে। আমরা এই ধরনের ব্যক্তি আমাদের দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যদি আপনার চাইওয়ালা একটা চাই বিক্রি করে যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমাদের এই হাতি ঘোড়ার চড়ে আসা ব্যক্তির আমাদের নেতার দরকার নেই। আমাদের দরকার সাধারণ, আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে আমরা থাকতে চাই এবং এই রকমই এডিসি আমরা আগামী দিন করব। আপনারা দেখেছেন এখানে, দেখলেও তো মনে হয় যে একটা ভদ্র একজন ব্যক্তি ভারতীয় জনতা পার্টির থেকে আজকে আমরা ওনাকে নমিনেশন দিয়েছি। বন্ধুগণ, আমি নিশ্চিত যে আগামী দিন যেভাবে আমাদের এখানে ক্যান্ডিডেটকে আমরা অভিজিৎ বাবুকে আমরা এখানে দিয়েছি, অভিজিৎ ত্রিপুরা, বয়সও কম এবং এই ধরনের ব্যক্তি আগামী দিন লিড করবে। আর প্রধানমন্ত্রীজি কি বলছেন? मैं चौकीदार हूं, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। খবর কোনো ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই ওখানে গিয়ে লুটপাট করার ক্ষমতা নেই। ভারতীয় জনতা পার্টির সরকার আজকে প্রায় 21টার মতো রাজ্যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এনডিএর মাধ্যমে আমরা আছি। ক্ষমতা কি এমনিতে আসছে? দিল্লির মতো 27 বছর পরে আজকে দিল্লির মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। আজকে উড়িষ্যার মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। গঙ্গার জল আস্তে আস্তে এই যেভাবে চলছে, কোথায় আসছে শেষ পর্যন্ত? পশ্চিমবাংলায়। যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের ভারতীয় জনতা পার্টি পৌঁছে গিয়ে দুর্নীতিবাজদের একদম উৎখাত করে। এইবারও ভারতীয় জনতা পার্টির সরকার এবার পশ্চিমবাংলাতেও গড়বে, এটা আমি বলে রাখছি আপনাদেরকে বন্ধুগণ। ঠিক একইভাবে আমাদের সরকার এবার এই টিটিএডিসির মধ্যে গড়বে এবং সুন্দরভাবে যা যা কাজ করার আমরা সেই কাজটা আমরা করব। বন্ধুগণ, আপনারা সবাই জানেন চিফ মিনিস্টার ট্রাইবেল উইমেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা কি করেছি, 20,000 যারা আমরা জানেন, আপনারা সবাই জানেন যে আমাদের রিসা এবং পাচরা, আমাদের গর্ব যে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর তাদেরকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক স্তরে। সব মানুষ এখন আমাদের ত্রিপুরার রিসা এবং এত কালারফুল যে সবাই বলে যে এত সুন্দর কি করে বানায়। তার জন্য আমরা প্রায় 1 কেজি 250 গ্রাম, আমি বহু জায়গায় গেছি, এবং পার কেজির দাম কত? প্রায় 857 টাকা। আমরা বিভিন্ন জায়গায় 20,000-এর মতো দিয়েছি, আরও দেব ইলেকশনের পরে, কারণ আমাদের সেই চিফ মিনিস্টার ট্রাইবেল উইমেন ডেভেলপমেন্টের আমাদের যে স্কিম সেটা আমরা তৈরি করেছি। আমরা এই যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর যাদের কথা বলেন, আমরা 2021-এ এডিসি ইলেকশন যখন এই সিপিএম থেকে শেখা যে মারপিট, খুন, সন্ত্রাস, ধর্ষণ এবং যেভাবে ওনারা আক্রমণ করেন, আমরা নিজেরাও গেছি বহু জায়গার মধ্যে গিয়ে আমরা কি দেখলাম, মহারাজা বীর বিক্রমের যে ফটো আমাদের পার্টি অফিসে ছিল সেগুলো মাটিতে পড়ে আছে। তাহলে কি করে এটা সম্ভব হয়েছে? আপনারা তো মহারাজার কথা বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের কথা বলেন। অর্থাৎ এই যে আমাদের সরকার আসলো 2018-তে, সেই 18-তে আসার সময় এই যে সিপিএমের সব হারমাত বাহিনী আজকে লাল মথায় কিন্তু ঢুকেছে বন্ধুগণ। অর্থাৎ মথার ভিতর ঢুকে লাল মথা হয়েছে এবং তারাই কিন্তু এই কাজটা করছে বন্ধুগণ। আজকে আমাদের কুমলুঙে আমরা যে এবার আমাদের যে প্রজেক্ট আমরা বিভিন্ন বিষয়ে যে আমরা রেখেছি, সেখানে আমরা ধলাই জেলায় একটি মেডিকেল কলেজ খুলব, কুমলুঙে একটি নার্সিং কলেজ খুলব, জনজাতিদের জন্য হোস্টেল আমরা অলরেডি আমরা অনেক জায়গায় আমরা অনেকগুলো জনজাতি হোস্টেল আমরা বানিয়েছি। জনজাতি যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তারা প্রথমে কত পেত? 45 টাকা, তারপর সেটাকে 80 টাকা করা হয়েছে আমাদের সরকার আসার পর। এবার আমরা 100 টাকা করেছি। স্মার্ট ক্লাস সেখানে ব্যবস্থা করেছি। উচ্চশিক্ষার জন্য যদি কোনো জনজাতি ছেলে মেয়েরা পড়াশোনা করতে যায় 400 টাকা পেত, সেখানেও তাদেরকেও আমরা 1000 টাকা করে বাড়িয়েছি এবং আরও এককালীন টাকা দেওয়ার ব্যবস্থা আছে বন্ধুগণ। আমরা বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছি,
যারা এককালীন আর্থিক সহায়তা পান, তার সাথে সাথে তারা যাতে ভালোভাবে পড়াশোনা করার পরে বিভিন্ন হোস্টেল, 27টার মতো হোস্টেল, জনজাতি হোস্টেল আমরা তৈরি করেছি বন্ধুগণ। শুধু তাই নয়, আরও 3টি যে 100 শয্যা বিশিষ্ট এবং 44টি আরও নির্মাণাধীন রয়েছে। আমরা হোস্টেল ওয়ার্ডান 170 জন আমরা করেছি। রাবার প্রতি বছর ভগবান বিরসা মুন্ডের যে জন্মদিন, সেখানে জনজাতি যে গৌরব দিবস, সেই গৌরব দিবসে আমরা অনেক অনেক প্রকল্প আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির আদেশে। ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ যোজনায় দুইভাবে এক জায়গায় 81 কোটি 49 লক্ষ টাকা দিয়েছি, 42 কোটি 37 লক্ষ টাকা দিয়েছি। জনজাতি তাদের যে লোক সংস্কৃতি, হস্ততাঁত এবং অন্যান্য যে বিষয়, এখানে আমি আবার বলবো, আমি ধন্যবাদ দেব আমাদের ফিনান্স মিনিস্টারকে। 3 কোটি রাখা হয়েছে যাতে তাদের যে সব ফক ডান্স থেকে, ফক সং থেকে আরম্ভ করে যারা সেগুলো না হারিয়ে যায়, আমরা গত বছর বাজেটে আমরা সেটা রেখেছি। ধরতি আবা জনজাতীয় অভিযান আমরা সেটা যে গ্রাউন্ডিং করেছি, বাস্তবায়ন করেছি, দেশের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ হয়েছি। পিএম জনমনে আমরা দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে আমরা সেখানে কিন্তু আমরা সেই সম্মান আমরা পেয়েছি। আমরা 15ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার যে জন্মদিন, সেই উপলক্ষে 11টা দপ্তর যে প্রকল্প করা হয়েছে 24-25 অর্থ বছরে, সেখানে 322 কোটি টাকা খরচ করার ব্যবস্থা হয়েছে। মুখ্যমন্ত্রী রাবার মিশন যোজনায় 20,000 হেক্টর থেকে বাড়িয়ে আমরা 69,000 হেক্টর আমরা করেছি। আমরা সংগ্রামা যারা আছেন, সংগ্রামারা তাদের পুজোর সময় আমাদের কাছে দাবি করেছেন যে আপনারা ছুটি ঘোষণা করুন, রেস্ট্রিক্টেড হলিডে আমরা ঘোষণা করেছি। আমরা মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় সমস্ত যাদের বেনিফিশিয়ারি আছেন, 9,325 জন বেনিফিশিয়ারি, তাদেরকে 23 কোটি টাকার উপর আমরা দিয়েছি। মন কি বাত অনুষ্ঠান, আপনারা গত মন কি বাত অনুষ্ঠানে আপনারা শুনেছেন, সেখানে কি নলসে জল সে ভাঙমুনে কত উঁচু জায়গায়, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন দেখিয়ে ত্রিপুরার মধ্যে জল সেখানে পৌঁছে গেছে। আমরা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে যে পরিশ্রিত জল, যেখানে আমরা জল যেখানে স্প্রিং থেকে আসা হয়, সেই সব জল আমরা কালেক্ট করে যেখানে যে জল ব্যবহারের যোগ্য না সেটা পরিশ্রিত করে পাম্পের মাধ্যমে আমরা সেখানে পাঠিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কথাটা বলেছেন, আমাদের গর্ব হয়। আর উনি কলকাতায়ও যখন আসেন, অনেক সময় ওয়েস্ট বেঙ্গলে, উড়িষ্যার যখন ভাষণ দেন, বলেন যাকে দেখিয়ে ত্রিপুরা মে कैसे डेवलप हो रहा है। আপনারা রিয়াং শরণার্থীদের যে প্রধানমন্ত্রী মুফত বিজলি যোজনায়, তার মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেখানে লাইটের মাধ্যমে ছেলেমেয়েরা পড়াশোনা করছেন। একের পর এক কাজ করে যাচ্ছি আমরা। বন্ধুগণ, আজকে রিয়াংদের জন্য তো অনেক কথা বলেছেন, কিন্তু 23 বছর ধরে ওদের দুর্বিষহ অবস্থা। মিজোরাম থেকে এসছেন ব্রু রিয়াংরা, তখন তো কমিউনিস্টরাও ছিল, কংগ্রেসও ছিল, এখন যারা বড় বড় কথা বলেন মথাও ছিল, তখন তো ওদের শব্দ নেই। আমাদের সরকার আসার পর তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে, প্রায় 800 কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে, থাকার ব্যবস্থা, রেশন পানি, রাস্তাঘাট, স্কুল ইত্যাদি। তাছাড়া তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিটসও দিয়েছি তাদেরকে। আমাদের যারা এই কমিউনিস্টদের সময়ে তো সরকারের টিকে থাকার জন্য তারা এইসব যারা টেররিস্ট সৃষ্টি করেছে, NLFT এবং ATTF, আপনারা সবাই জানেন, তারা প্রবলেম ক্রিয়েটার। আর আমরা হচ্ছি প্রবলেম সলিউশন করার পার্টি। আমরা প্রবলেম সলিউশন করে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসেছি। তাদের জন্য 250 কোটি টাকা আমরা প্যাকেজ আমরা দিয়েছি। বন্ধুগণ, আমরা একের পর এক আমরা যদি কথা বলি এখানে শেষ করা যাবে না। শুধু একটা কথাই বলবো, আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি এসছি আপনাদের কাছে একটা বিনীত নিবেদন। এই যে ভ্রষ্ট সরকার এখন যে চালাচ্ছে, একটা মিথ্যাচার ব্যবহার করে এখন যেভাবে কথা বলছেন, এক একবার এক এক রকম শব্দ, 100% মুখ্যমন্ত্রী जी मैं आपके साथ हूं, আর বাইরে গিয়ে বলে আরেক রকম। अरे आप ऐसा कैसे बोल रहे थे? बोला नहीं, पॉलिटिक्स में ऐसा ही बोलना पड़ता है। आप बोलो नहीं কি পলিটিক্স, কি বলবো, মাথাই ঠিক নেই এখন কি করবে ওরা বুঝতেই পারেনি যে মাত্র 3 মাসের মধ্যে আজকে জনজাতি, আমাদের ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চা এবং জনজাতি লিডাররা
সবাই মিলে আমাদের সংগঠন হারিয়ে যাচ্ছিল, সেই সংগঠনকে আমরা তরতাজা করেছি, ভাবতেই পারিনি। আমাদেরকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করার মাধ্যমে আমাদেরকে ভুল বুঝানোর, কিন্তু আমরা ঠিক করেছি এবার 28-এ 28 আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এবং এখানে আসো, আমাদের ক্যান্ডিডেট অভিজিৎ ত্রিপুরাকে আমাকে আসতে হবে এখানে 17 তারিখ দেখার জন্য। না টিভির পর্দায় দেখব না, কথা দিন আপনারা জেতাবেন তো সকাল সকাল। আর কেউ রাস্তার মধ্যে কেউ যদি আটকায়, ধমকায়, চমকায়, খালি একটা ফোন খালি করবেন, দেখবেন কিভাবে দৌড়ানি দেই আমি। সবাইকে নমস্কার। এরকম যদি ভয় দেখিয়ে হতো তাহলে হিটলারও কিন্তু এতদিন থাকতো। আর হিটলার যত লোক মেরেছে, কমিউনিস্টদের স্টেলিন নাকি আরও এর থেকে বেশি লোককে মেরেছে। কাজেই গায়ের জোর দিয়ে কেউ থাকতে পারবে না বন্ধুগণ। মানুষের সাথে সম্পর্ক রাখতে হয়, মানুষের মনের কথা শুনতে হয়। মুখ্যমন্ত্রী বাঙালি, মুখ্যমন্ত্রী ট্রাইবেল, এই দিয়ে হয় না। মুখ্যমন্ত্রী ট্রাইবেল তো এখানে হয়েছে, কি করেছেন, কি কাজ করেছেন? কাজেই এই ধরনের যে একটা ডিভাইড অ্যান্ড পলিসির মতে জাতি বিদ্বেষ যে পার্টি, তার পেছনে এখনো আমি বলছি যে আমাদের ট্রেন ডাবল ইঞ্জিনের সরকার এত স্পিডে চলছে, দরজা খোলা আছে। যারা যারা এখনো বিভ্রান্তির মধ্যে আছেন, আমি মথা এবং কমিউনিস্ট এবং যারা কংগ্রেস করেন তাদেরকে বলবো এখনো দরজা খালি মানে খোলা আছে, ট্রেনের মধ্যে উঠে পড়ুন। আদারওয়াইজ আমাদের যে ডেস্টিনেশন 2047-এ বিকশিত ভারত, সেখানে আমরা পৌঁছে যাব। এই কথাগুলো বলে আমার এখানে আপনাদের উপস্থিতি, এতক্ষণ ধরে আপনারা বসে আছেন এর জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।